ভারত বাংলাদেশের কতটুকু বন্ধু ছিল, কতটুকু বন্ধুসুলভ আচরণ করেছে আজকের ভিডিওয়ে আমি কয়েকটা তার নমুনা দেখাবো, নমুনা বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন না টেনে। তো সর্বপ্রথমে আমি শুরু করি তিস্তা পানি বন্টন, পানি চুক্তি। আমাদের যে বাংলাদেশের সীমান্তের সাথে যে তিস্তা বাঁধ দিয়েছে তারা 1975 সালে এটার উদ্বোধন করে। 1961 সাল থেকে এই ফারাক্কা বাঁধের কাজ চালিয়েছে। তো এই ফারাক্কা বাঁধ কমপ্লিট করে এর দরজা সিস্টেম করে যে সময় পানির চাপটা বেশি হয়েছে বছরের একটা লেভেলে, ওই সময় ওই দরজাটা উঠায় দিয়েছে। তার মানে সমস্ত পানি একসাথে এসে আমাদের উত্তরবঙ্গটা পানিতে পানির তলে ভেসে গেছে। এতে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এরকমের একের পর এক, দিনের পর দিন, বছরের পর বছর এভাবে আমাদের উত্তর এলাকাকে ধ্বংস করেছে। এর আগে দেখেছি, এর আগে দেখেন পৃথিবীর শুরুর থেকে, আমার মনে হয় পৃথিবীর শুরুর থেকেই এই নদীগুলা, আমাদের বাংলাদেশের নদীগুলা সচল ছিল, একইভাবে বয়ে আসতেছিল। হয়তো কিছু এলাকায় ভাঙন, কিছু এলাকায় আহ, ভাঙন চলছিল, কিন্তু সেটা মেলা একটা ক্ষতির বিষয় নয়। কিন্তু পরবর্তীতে এসে দেখেন ফারাক্কা বাঁধের পরে ওদিকে ওদিকের থেকে আসে হচ্ছে আপনার পরিষ্কার পানি, আর আমাদের দক্ষিণ অঞ্চলের থেকে আসে ঘোলা পানি, মানে যাতে অনেক আহ, কাদা থাকে, যেটা অনেক পলি থাকে। তো যখনই ওই বাঁধটা দিয়েছে তারপর থেকে ওই পানি আসতে না পেরে এই দক্ষিণবঙ্গের পানিটা ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকে ওই পলিটা পড়ে আমাদের বাংলাদেশের নদীগুলো সম্পূর্ণ মারা গেছে। দেখেন তাদের একটা একটা পরিকল্পনা, কিন্তু এই বাচ্চা ছেড়ে দিলে বা এই বাচ্চা আটকায় দিলে তাদের যে খুব একটা উপকার হয়, এ বিষয়টা এরকম নয়। কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশকে মরুভূমি বানানো, বাংলাদেশের ক্ষতি করার। যেহেতু আমার পাশে যদি একজন গরিব মানুষ থাকে, সেই গরিব মানুষটাকে আমি কিভাবে শোষণ করতে পারি? আমি সবভাবে শোষণ করতে পারি। কারণ হচ্ছে আমি স্বাবলম্বী, আর আমার পাশে যে আছে সে গরিব। তাকে যা বলবো সে তাই শুনবে। বিষয়টা এরকমই ছিল। এরকমই ছিল যে বাংলাদেশকে দমিয়ে রাখবে, বাংলাদেশে উঠতে দেবে না, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির দিকে রাখবে। দেখুন, হয়েছেও তাই। পুরা বাংলাদেশের নদীগুলো মারা গেছে। উত্তরবঙ্গে যে সময় ফসল হয়, ওই ফসলটা যে সময় ধ্বংস করার জন্য যে সময় পানি হাই লেভেলের ওঠে, তাদের ওখানে তলিয়ে যায়। ওই সময়, ঠিক ওই সময়টা ফারাক্কা ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে পানি এসে আমাদের উত্তর অঞ্চলটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এভাবে তো বছরের পর বছর চলছে। আমাদের বাংলাদেশের উন্নয়ন অর্ধেকটা ব্যাহত হয়ে যাচ্ছে ওইখানে। হ্যাঁ, আবার এখানে প্রশ্ন যে ফারাক্কা বাঁধটা তো ছেড়ে দিচ্ছে, বাংলাদেশ পানির তলে আ চলে যাচ্ছে। আ তো এটা যখন ছাড়া থাকতো তাহলে কি হতো? দেখেন, আ এইটা যদি সবসময় যদি ছাড়া থাকতো, তাহলে এই পানিটা সবসময় কিন্তু একটা লেভেলে আসতে থাকতো। সব জায়গায় আ চলে যেত। আর হঠাৎ করে পানিটা এসে পানির নিচে চলে যাচ্ছে। আবার বেশিদিন কিন্তু এটা থাকছে না। যেহেতু পানিটা আবার নিষ্কাশন হয়ে যাচ্ছে এদিক দিয়ে, বেশিদিন কিন্তু থাকছে না। যখনই থাকছে না তখন আবার ওটা বন্ধ করে দেওয়া হচ্ছে। তো দেখুন ভারত আমাদের তিস্তা বাদ দিয়ে আমাদের কি ক্ষতি করেছে, এটা একটা প্রাকৃতিক ব্যাপার। কারণ আমার পানিটা এখান দিয়ে নদীতে যেদিকে ইচ্ছে সেদিকে যাবে। আবার যেদিকে ইচ্ছে আবার আসবে। তো এটাকে বন্ধ করার কি আছে? একমাত্র বাংলাদেশের ক্ষতি, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি। বাংলাদেশের এই যে এই যে ক্ষতিগুলো বাংলাদেশকে অনেক দারিদ্র্যের দিকে রাখবে, উপরে উঠতে পারবে না। তিস্তা তিস্তা গেল। এবার যে বাণিজ্যগুলো আমাদের ভারতের সাথে ছিল, দেখুন যে জিনিসগুলো তারা সেল করতে পারে না, কেবলমাত্র সেইগুলোই আমাদের বাংলাদেশে দেয়। আর যেইগুলো আমাদের বাংলাদেশের থেকে নেয়, এর কোনো দাম দর ঠিক করা যায় না। তারা যে মূল্যে নেয় সেই মূল্যেই তাদের দিতে হয়। যেহেতু আমাদের বেচার জায়গা নেই, ওই ভরসা মাত্র একমাত্র ভারত। এরপরে যে প্রোডাক্ট গুলো দেয় তারা অনেক উচ্চ মূল্যে আমাদের বাংলাদেশে দেয়। দেখুন,
সেখানেও একটা কি বাণিজ্য, সেখানে বাংলাদেশকে মানে কোনভাবে বাংলাদেশকে চাপিয়ে রাখা যায়। তারপরে যদি কোনো সময়ের জন্যই কোনো সময়ের জন্য বুঝে গেছে যে বাংলাদেশে এই জিনিসটা এখন খুব প্রয়োজন, না হলে ক্ষতি হয়ে যাবে, ওই জিনিসটা ওই সময় বন্ধ করে দিয়েছে, দেই নেই আমাদের বাংলাদেশে। আর যেটা যে সময় প্রয়োজন না, ওইটা ওই সময় চুক্তি করে ওই সময় বাংলাদেশে ভিতরে দিয়েছে। এতে কি হয়েছে, বাংলাদেশের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশের উন্নয়ন ব্যাহত হয়েছে। এরপরে দেখেন বাংলাদেশের সীমান্ত হত্যা, প্রায় 1400 মানুষ তারা সীমান্তে হত্যা করেছে। যদি কেউ সীমান্ত পার হয়ে ওপারে যায় বা কোনো অবৈধ কাজ করে, তার জন্য তাকে অ্যারেস্ট করা হবে, তার জন্য দেশের প্রচলিত আইন আছে, সে আইনের আওতায় আনতে হবে। কেন এটা গুলি করা হলো, এর প্রতিবাদও হয় না, বাংলাদেশ থেকে এর প্রতিবাদও হয় না। কারণ আমি ছোট, আপনি বড়, আপনাকে আমি কিছু বললে আমি টিকতে পারবো না। তাহলে এখানে দেখেন ভারত কি করছে, মানে প্রতিনিয়ত বাংলাদেশের ক্ষতি করে চলেছে। একজন নিরীহ মানুষ যাদেরকে খুন করেছে, যাদেরকে গুলি করেছে, এর অধিকাংশ মানুষই নিরীহ এবং দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। সীমান্তে কৃষি কাজের জন্য গিয়েছে, মাছ ধরতে গিয়েছে, গরু চড়াতে গিয়েছে। আপনি এই 1400 লোকের অধিকাংশ লোকই এরা নিরীহ এবং দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তাদেরকে গুলি করে মারা হয়েছে। তো দেখুন এখানে কত বড় একটা জালিয়াতি, কত বড় একটা শক্তি, কত বড় একটা আহ দুর্নীতি আমাদের সাথে ভারত করেছে। তারপরে আসুন রপ্তানিতে, দেখুন যারা সেটা ওইটা যারা যে মালটা প্রোডাক্টটা আমাদের দেশে রপ্তানি করে, দেখুন একটা মোটরসাইকেল আমি ওই সময় কম্পেয়ার করেছিলাম, যে সময় ইন্ডিয়াতে 46,000 টাকা প্রাইস, ওই সময় আমাদের বাংলাদেশে এসে তার মূল্য 1.5 লাখ টাকা। তার মানে কি, 3 ডবল মূল্য আমাদের দেশে এসে সেই প্রোডাক্টটার দাম হচ্ছে। তো টাকার বাটা আছে বলবেন, আচ্ছা টাকার বাটা আছে কয় টাকা, হয়তো 15 টাকা, 20 টাকা, 30 টাকা সর্বোচ্চ, এর বেশি থাকে না। তো সেখানে এসে এত দাম হবে কেন, 3 ডবল, 3 গুণ উপরে কেন এর প্রাইস হবে। এইভাবে আমাদের বাংলাদেশে তারা ঠকিয়েছে, কিছু প্রোডাক্ট দিয়েছে ঠিকই, এইভাবে ক্ষতির মুখে ফেলে, যার কারণে আমাদের বাংলাদেশে উন্নয়নে ব্যাহত হয়েছে। এর এরপরে বাংলাদেশে বাংলাদেশে যেখানে যেভাবে পেয়েছে, তারা সেইভাবে ব্যবহার করেছে, কিন্তু তাদের কোনো কিছু ইউজ করতে দেয়নি। দেখুন আমাদের বাংলাদেশ তো ৭১ সালে স্বাধীন হলো। ওই সময় আমাদের দেশে কি ছিল, আমাদের দেশে তো সবই ধ্বংস হয়ে গেছে। আর তখন হচ্ছে ভারত স্বয়ংসম্পূর্ণ একটা অর্থনৈতিক স্বাবলম্বী একটা দেশ। আর আ যখনই ৭১ সালে স্বাধীন হয়, তখন আমাদের দেশে কিছু নেই। একবারে ফাঁকা, সব যা ছিল সবই ধ্বংস হয়ে গেছে। তো সেই ৭১ সালের পর থেকে আমাদের বাংলাদেশে কিছু নেই। আর ভারত স্বয়ংসম্পূর্ণ। তো সেখান থেকে আমরা অনেক গরিব, অনেক দারিদ্র। তো সেখান থেকে আমাদেরকে তারা এই দারিদ্র্যর সীমার নিচে রেখেই তারা আমাদেরকে ব্যবহার করেছে, আমাদের সাথে বাণিজ্য করেছে, ওইভাবে পার্শ্ব প্রতিক্রিয়া করে বাণিজ্য করেছে। তো যে কথা বলতে গেছিলাম, আমরা গরিব, আমরা দারিদ্র, আমাদের কাজের অভাব, আমাদের কাজের সেক্টরের অভাব, আমরা দারিদ্র, আমরা কাজ পাই না। কিছু মানুষ ভারতে ভারতে গিয়ে পালিয়ে যেয়ে কাজ করত। ভিসা তো কোনোদিনই কাজ করার জন্য দেয়া হয়নি, যে তারা একটু এসে এখানে কাজ করে খাবে। এই ধরনের ভিসা বিশ্বের অনেক রাষ্ট্রের থেকে থাকলেও ভারতের থেকে ছিল না। আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র, পাড়া প্রতিবেশী, তাদের কাছে থেকে এই সুযোগটা ছিল না। এখন পর্যন্ত কোনো আ ব্যাংক বা কোনো ওই ধরনের কোনো এনজিওর সাথে এনজিওর মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে টাকা এখনো ভারত থেকে আনা যায় না বা বাংলাদেশ থেকে দেওয়া যায় না। এর কারণ কি জানেন? বাংলাদেশ এখান থেকে কাজ করে নিয়ে বড়লোক হয়ে যাবে, ধনী হয়ে যাবে। কিন্তু যে আত্মবিশ্বাসী পরিশ্রমী, তাকে কি কখনো নিচে রাখা, দমিয়ে রাখা যায়? যায় না।
ধীরে ধীরে একের পর এক আস্তে আস্তে এখন ভারতের থেকে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ এখন অনেক উপরে উঠে গেছে, আরো উপরে যেত যদি এই ভারত আমাদের সাথে এই আচরণগুলো না করতো। এই একে তিস্তা চুক্তির পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে জালিয়াতি এগুলো না করলে আমাদের দেশ আরো উপরে থাকতো। আমি সবাইকে সতর্ক করে বলবো, আ আমি তাদের সাথে কোনো যুদ্ধ বিগ্রহ কোনো কিছু চাই না। তারা যেন এই কর্তৃত্বগুলো আমাদের সাথে আর কোনোদিন না করতে পারে। এজন্য সবাই আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক যারা আছেন সবাই সোচ্চার হয়ে উঠবেন। সবাই কেয়ারফুল থাকবেন। তারা যেন এই কর্তৃত্বগুলো আমাদের উপরে আর না করতে পারে ভাই। আল্লাহ হাফেজ।